সেনাবাহিনীকে তো এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয় নাই আনসারের মতো ব্যবহার করার জন্য, রাইট? সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়ার পরেও যদি সেনাবাহিনী আনসারের মতো ব্যবহার করে, আমরা এটা ধরেই নিতে পারি যে এই সেনাবাহিনী চাচ্ছে না এই সরকারকে কোনোভাবে সফল দেখানোর জন্য। তাহলে তো বাংলাদেশের মধ্যে এগুলি হবেই। আমরা তো একচেটিয়া ভাবে একজন ব্যক্তিকে সবকিছুর জন্য দায়ী করলে হবে না। এই ক্রাইসিসের জন্য, এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশের সকলকে এগিয়ে আসতে হবে। এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমরা যাদেরকে স্টেক হোল্ডার বানাই দিছি, এই যে রাজনৈতিক আপনার হর্তাকর্তা বানাই দিলাম, এই মানুষগুলি তো সবকিছুর মধ্যে ঐক্যমত পোষণ করতেছে না। একটা বিপ্লবী সরকার গঠন করবে, এর মধ্যে সকল রাজনৈতিক দল ঐক্যমত না। একটা জাতীয় সরকার গঠন করবে, এর মধ্যে সকল রাজনৈতিক দল একমত না, রাইট? সংবিধান পরিবর্তন করে গণভোট রিপ্লেস করবে, এর মধ্যে আপনার সকল রাজনৈতিক দল একমত না। আরে ভাই, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টস এর মধ্যে সকল রাজনৈতিক দল এক না। তাহলে কিভাবে পরিবর্তনগুলি আসবে? এই বাংলাদেশের মধ্যে এতগুলি মানুষ যে তাদের প্রাণের বিনিময়ে, জীবনের বিনিময়ে, এতগুলি মানুষ তাদের অঙ্গহানির বিনিময়ে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় করলো, আপনাদের শুধু একটা নির্বাচনের জন্য? শুধু নির্বাচন করে পরিবর্তন করে একজন চলে যাবে, আরেকজন ক্ষমতার মধ্যে আসবে। আর এই যে আপনারা ব্লেম গেম শুরু করছেন, ব্লেম গেমের মাধ্যমে এই যে এত ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের, এই যে আসামিগুলি আপনার দিনের পর দিন বিভিন্ন নেতাকর্মীর সহযোগিতায়, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাকর্মীর সহযোগিতায় যে ওরা আপনার পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এর দায় কে নিবে? কে দিচ্ছে এর দায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের সবচেয়ে ক্ষোভের যেই খবর সেটা হচ্ছে যে সাবেক যিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন, যার বিরুদ্ধে একাধিক মামলা এবং আপনার খুনের মামলা পর্যন্ত ওনার নামে ছিল, সেই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেছে এবং এক ধরনের নিরাপদে বাংলাদেশ কিন্তু উনি ত্যাগ করেছেন মধ্যরাতে। এবং ওই ত্যাগের মধ্যে সরাসরি সম্পৃক্ততা ছিল আপনার জেনারেল যিনি ওয়াকারুজ্জামান এবং আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব থেকে শুরু করে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কয়েকজন উপদেষ্টা, তাদের নাম আমরা এখনো পর্যন্ত রিভিল করতে পারি নাই বা আমরা এখনো পর্যন্ত জানি না ঠিক কারা কারা এর মধ্যে সম্পৃক্ত ছিল। বাট আমরা ধরে নিতে পারি যে যেই মুরব্বিয়ান বা যেই মুরব্বীর কিছু দল উপদেষ্টার মধ্যে আপনার সংযুক্ত হয়েছে, এরকম কিছু মানুষ হয়তো এর মধ্যে আপনার সম্পৃক্ত ছিল। মূল কথা, এই যে খেলাগুলি আপনারা খেলতেছে আপনার 5 তারিখের পর থেকে, এই খেলাগুলি কিন্তু আপনার খেলতেছে মানে মূলত আপনার রাজনীতি করতেছে এই ওয়াকারুজ্জামান, রাইট? এই ওয়াকারুজ্জামান রাজনীতি করে এর সমস্ত দায় কিন্তু দিচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের ঘাড়ে। এই ওয়াকারুজ্জামান রাজনীতি করতেছে, সমস্ত দায় দিচ্ছে ছাত্রদের উপরে। এই ওয়াকারুজ্জামান আর চুপ্পু সাহেব রাজনীতি করতেছে এই আপনার ভারতীয় মদতপুষ্ট এই যে ওয়াকারুজ্জামান এবং ভারতীয় এই যে মদতপুষ্ট এই যে আমাদের সোনার ছেলে চুপ্পু সাহেব রাজনীতি করতেছে ওনারা, বা দায় দিচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের হেড যিনি আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি ডে এন্ড নাইট উনি কাজ করতেছে টায়ার্ডলেসলি বাংলাদেশকে কিভাবে উনি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আমাদের এই যে অর্থনৈতিক মন্দা আছে, বিভিন্ন ধরনের যে সমস্যা আছে, যেই আপনার তলান্নিতে বাংলাদেশকে ফেলে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ভারতের মধ্যে অবস্থান করতেছে, এই দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সব দিক থেকে কিভাবে বাংলাদেশকে আপলিফট করা যায়, ওই কাজে যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস ব্যস্ত, তখন কিন্তু বাংলাদেশের মধ্যে রাজনীতি করতেছে এই দুইজন ব্যক্তি, চুপ্পু এবং এই যে ওয়াকারুজ্জামান। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আপনার পদে পদে বাধা সৃষ্টি করতেছে ওনারা। এবং এর মধ্যে যদি আপনি বলেন যে পলিটিক্যাল পার্টি থেকে কারা সবচেয়ে বেশি ফিউলিং করছে, অন্যতম হচ্ছে এই বিএনপি ফিউলিং এর মধ্যে সবচেয়ে বড় লাভবান হয়েছে এই ওয়াকারুজ্জামান এবং এই চুপ্পু। রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দিচ্ছে বিএনপি। রাষ্ট্রপতিকে অপসারণ করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হতো, রাষ্ট্রপতিকে অপসারণ করলে এই যে ওয়াকারুজ্জামান ওনাকে আমরা অপসারণ করতে পারতাম, বা এই যে আপনার গণ অভ্যুত্থানের ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কিন্তু চাইলে এই ওয়াকারুজ্জামানকে অপসারণ করতে পারত, যেটা হয় নাই, রাইট? এই 5 তারিখের পরে চাওয়া হয়েছিল যে একটা সার্বজনীন সকলের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে, এর মধ্যেও বিএনপির দ্বিমত ছিল, রাইট? যদি সার্বজনীন একটা আপনার সর্বদলীয় একটা সরকার গঠন করা হতো, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে ক্রাইসিসগুলি ছিল, এই যে প্রবলেমগুলি ছিল, আমাদের সংবিধানের মধ্যে যে আপনার গণভোট নাই, যে বিভিন্ন প্রয়োজনে যে আমরা গণভোট চাই, মানুষ বোঝে না বোঝে যে অনেকে আমরা গণভোট চাচ্ছি, যে আমাদের গণভোট দরকার, এই গণভোট কিন্তু আমাদের বর্তমান যে কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আমাদের গণভোট কিন্তু নাই,
কারণ গণভোট এই যে স্বৈরাচারী সরকার কিন্তু আমরা উঠাই দিছে। সো ওই গণভোট যদি আমরা চাই রিপ্লেস করার জন্য, আমরা যদি চাই পূর্ণ সংযোজন করার জন্য, তাহলে কিন্তু আমাদের এই কনস্টিটিউশনকে আমাদের অ্যামেন্ড করা লাগবে, আমাদের কনস্টিটিউশনের মধ্যে এটা কিন্তু আমাদের নতুন করে সংযোজন করা লাগবে। সো এটা যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু আমাদের সংবিধান নিয়ে নাড়াচাড়া করতে হবে। সেই সংবিধান নিয়ে যদি আপনারা কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু আমাদের যেই পলিটিক্যাল যে পার্টি আছে সকলের কিন্তু অ্যালায়েন্স লাগবে, সকলের সম্মিলিতভাবে ঐক্যমত ছাড়া কিন্তু কোনো ধরনের কনস্টিটিউশন আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং ওই কনস্টিটিউশনকে চেঞ্জ করার জন্য কিন্তু গণপরিষদের নির্বাচন চাওয়া হয়েছে, যেটা ছাত্রদের পক্ষ থেকে চাওয়া হয়েছে, বা যে গণ অভ্যুত্থানের একক শক্তি হিসাবে যদি আমরা ওদেরকে ধরি, বা আপনি সবচেয়ে বড় স্টেক যদি ওদেরকে দেওয়া হয়, ওরা কিন্তু চাইছিল যে গণপরিষদের একটা নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচনের মাধ্যমে এই যে কনস্টিটিউশনের যে এররগুলি আছে, যে বিভিন্নভাবে যে কাটছাট করে স্বৈরাচারী সরকার তার নিজের পক্ষে সব ধরনের আইন, সব ধরনের কানুন, সব ধরনের আপনার আর্টিকেলগুলি যে ওদের পক্ষে আপনার নিয়ে রাখছে, ওগুলিকে অ্যামেন্ড করে সার্বজনীনভাবে যেন এগুলি কাজ করে, ওই রকম ভাবে যেন এগুলি অ্যামেন্ড করা যায়, এর পক্ষেও বিএনপি মোটামুটি দ্বিমত এবং ভিন্ন মত পোষণ করছে। বিএনপির কথা হচ্ছে যে এগুলিকে আমরা নির্বাচিত সরকারের মধ্যে ছেড়ে দেব এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে। এখন বিএনপির ভাষায় জনগণ হচ্ছে বিএনপির যে পাত্তি নেতা আছে, যে চাঁদাবাজ আছে, যেই সমর্থক কর্মী গোষ্ঠী আছে, ওরা হচ্ছে বিএনপির ভাষায় জনগণ। আর বাকি যারা আছে বাংলাদেশের মধ্যে আপামর জনতা, ওরা সবাই হচ্ছে দৈনিক। রাইট? খুব সিম্পল। কেন বললাম? কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বিগত দিনগুলিতে আপনি যদি হিসাব করেন যে 40% বা 50% মানুষ ভোট দেয়, অনেক ক্ষেত্রে 40% ভোট দিতেও মানুষ চায় না। এই যে আপনার বিগত যে ডামি ইলেকশনের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে 40% ওরা দেখানোর জন্য ট্রাই করছে, বিভিন্নভাবে বক্তব্য দিয়েও কিন্তু আপনার 40% দেখাইতে পারে না। সো সেই জায়গার মধ্যে যখন 40% মানুষ ভোট দেয় এবং ওই 40% ভোট পাওয়ার পরে যখন 40% ভোট কাস্টিং এর মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, ওই সরকার ডিসাইড করে যে আপনার সংবিধান কি হবে না হবে, এবং ওই সরকারের যারা আপনার আছে ওরা ডিসাইড করে যে সংবিধান কোন দিকে যাবে বা কোন দিকে যাবে না, এবং ওই সরকারের মধ্যে আপনার 2/3 ভোটের মাধ্যমে নির্ধারিত হয় যে আপনার সংবিধানকে আদৌ পরিবর্তন হবে নাকি পরিবর্তন হবে না, আর পরিবর্তন হলে ঠিক কোন দিকে যাবে। সো আপনি চিন্তা করেন যে 40% মানুষ ভোট দিছে, একটা দেশের জনগণ যদি 100 জন হয়, 100 জন থেকে 40 জন ভোট দিছে, 40 জন ভোট দেওয়ার পরে ওই 40 জন থেকে নির্বাচিত হয়েছে যে কারা আপনার জনপ্রতিনিধি হবে। ওই জনপ্রতিনিধি ওই 40% বা ওই 40 জনের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে ওই জনপ্রতিনিধির মধ্যে 2/3 মানুষ সিদ্ধান্ত নিচ্ছে পুরো 100 জন মানুষের ভাগ্যের, যে কিভাবে সংবিধান পরিবর্তন হবে, কোন দিকে পরিবর্তন হবে এবং কি হবে না হবে সবকিছু, যেটা বর্তমান যে নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, ওরা বলতেছে যে না, আমরা চাচ্ছি এই পরিবর্তনটা হোক এমন ভাবে যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে আমাদের গণভোট দরকার, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টস এর মধ্যে আমরা গণভোট চাচ্ছি, যার মধ্যে বিএনপির দ্বিমত আছে। সো এই যে আপনার দ্বিমতের রাজনীতি, এই দ্বিমতের রাজনীতি কিন্তু আজকে এই ধরনের ইনসিডেন্টগুলি আমাদের বাংলাদেশের মধ্যে একের পর এক ঘটে যাচ্ছে। কারণ আপনার সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হওয়ার পরও কিন্তু সেনাবাহিনী আপনার কাজ করে না। কারণ সেনাবাহিনীর একটাই কাজ ছিল যে কোনোভাবে এই সরকারকে আপনার সফল দেখানো যাবে না। আপনারা জানেন যে এই যে ওয়াকরুজ্জামান উনি একদম খোলাখুলি ভাবে বলছে যে কোনোভাবেই যেন সেনাবাহিনী হার্ডলাইনে না যায়, এবং সেনাবাহিনী হার্ডলাইনে যাবে না। সেনাবাহিনী কেন হার্ডলাইনে যাবে না? সেনাবাহিনী যদি হার্ডলাইনে না যায় তাহলে কেন সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে? সেনাবাহিনীকে তো এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয় নাই আনসারের মতো ব্যবহার করার জন্য, রাইট? সো সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়ার পরেও যদি সেনাবাহিনী আনসারের মতো ব্যবহার করে, আমরা এটা ধরেই নিতে পারি যে এই সেনাবাহিনী চাচ্ছে না এই সরকারকে কোনোভাবে সফল দেখানোর জন্য। তাহলে তো বাংলাদেশের মধ্যে এগুলি হবেই। আমরা তো একচেটিয়া ভাবে একজন ব্যক্তিকে সবকিছুর জন্য দায়ী করলে হবে না। এই ক্রাইসিসের জন্য, এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশের সকলকে এগিয়ে আসতে হবে। এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমরা যাদেরকে স্টেক হোল্ডার বানাই দিছি, এই যে রাজনৈতিক আপনার হর্তাকর্তা বানাই দিলাম, এই মানুষগুলি তো সবকিছুর মধ্যে ঐক্যমত পোষণ করতেছে না। একটা বিপ্লবী সরকার গঠন করবে, এর মধ্যে সকল রাজনৈতিক দল ঐক্যমত না। একটা জাতীয় সরকার গঠন করবে, এর মধ্যে সকল রাজনৈতিক দল একমত না, রাইট? সংবিধান পরিবর্তন করে গণভোট রিপ্লেস করবে, এর মধ্যে আপনার সকল রাজনৈতিক দল একমত না। আরে ভাই, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টস এর মধ্যে সকল রাজনৈতিক দল এক না। তাহলে কিভাবে পরিবর্তনগুলি আসবে? এই বাংলাদেশের মধ্যে এতগুলি মানুষ যে তাদের প্রাণের বিনিময়ে, জীবনের বিনিময়ে, এতগুলি মানুষ তাদের অঙ্গহানির বিনিময়ে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় করলো আপনাদের শুধু একটা নির্বাচনের জন্য। শুধু নির্বাচন করে পরিবর্তন করে একজন চলে যাবে, আরেকজন ক্ষমতার মধ্যে আসবে। আর এই যে আপনারা ব্লেম গেম শুরু করছেন, ব্লেম গেমের মাধ্যমে এই যে এত ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের, এই যে আসামিগুলি
আপনার দিনের পর দিন বিভিন্ন নেতাকর্মীর সহযোগিতায়, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাকর্মীর সহযোগিতায় ওরা আপনার পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এর দায় কে নিবে? কে দিচ্ছে এর দায়? এর জবাবদিহিতা কে দিচ্ছে? আমরা তো শুধু একজন মানুষকে আপনার মানে ব্লেম দিচ্ছি, যে সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর মোহাম্মদ ইউনূসের কি সব দায়? আসামি ধরে নেওয়া হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলে, সেই জায়গা থেকে আপনার প্রার্থী নেতারা সকলে সম্মিলিতভাবে কালেক্টিভলি যে আপনার থানার মধ্যে হামলা করতেছে, এবং ওই জায়গার মধ্যে পুলিশ ওদের সাথে আঘাত করে ফেলতেছে এই ভেবে যে পরবর্তীতে ওরা ক্ষমতার মধ্যে আসবে, ওদের সাথে আমাদের মিলে ঝিলে আমাদেরকে পরিচালনা করতে হবে সবকিছু, কারণ ওদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে আমরা পরবর্তীতে হয়তো আমাদের চাকরি বাঁচাইতে পারবো না। এই যদি হয় 5 তারিখের পরের রাজনীতি, এই যদি হয় আপনাদের মোরাল আপনার স্ট্যান্ড, দেন এর দায় কেন ভাই সরকার প্রধানকে আপনারা দিবেন? এর দায় তো আপনাদের, কারণ এর দায় কমপ্লিটলি আপনাদের। আপনারা এই যে করাপশনের মধ্যে আপনারা বড় হয়েছেন, বিগত এই যে 15 বছরের রাজনীতি আপনারা অনুধাবন করে এই যে আপনারা ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছেন, আপনারা এটা হচ্ছে কনজিউম করছেন, এটা থেকে তো আপনারা এখনো পর্যন্ত বের হতে পারতেছেন না। এবং সমস্ত দায় এক ব্যক্তিকে দিয়ে আপনারা নিরবিচ্ছিন্নভাবে দুর্নীতি, 2 নম্বরে চাঁদাবাজি, মানে একদম সব ধরনের 2 নম্বরে যা আছে 4 দিক থেকে আপনারা করে যার যার পকেট ভারী করার চিন্তায় আছেন। আর এর দায় এককভাবে আপনারা দিয়ে যাচ্ছেন ছাত্রদের উপরে আর এই সরকারের উপরে। আদৌ কি এই ছাত্ররা আপনার চাঁদাবাজি করতেছে মাঠ পর্যায়ে? আদৌ কি এই সরকার চাঁদাবাজি করতেছে? এই সরকারের কয়জন উপদেষ্টার বিরুদ্ধে আপনি এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে? আর আপনি মাঠ পর্যায়ে আপনি জানতো, ইউনিয়ন পর্যায়ে জানতো, জেলা পর্যায়ে জানতো, আপনি উপজেলা পর্যায়ে জানতো, দেখেন তো কে এই চাঁদাবাজি, কে এই ধরনের 2 নম্বরগুলি আপনার করতেছে, কারা এর মধ্যে সম্পৃক্ত আছে, কোন দলের লোক এই জায়গার মধ্যে আছে? এই যে আওয়ামী লীগের অপরিবর্তনে, আওয়ামী লীগের অবর্তমানে কারা এগুলির দায়িত্বে আছে আপনি চিন্তা করেন তো। তাহলে আপনি মনকে প্রশ্ন করেন একবার যে কারা এগুলি করতেছে, কেন আমরা এক ব্যক্তিকে তার দায় দিব সবকিছুর জন্য? সো আজকে এই হামিদ সাহেবের বাংলাদেশ পলায়ন এবং এই ওয়াকারুজ্জামানের সহযোগিতা, আমি মনে করি এটা আমাদেরকে বার্তা দেয় যে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, আমাদের মধ্যে এক ধরনের লোভ লালসা কাজ করতেছে। ক্ষমতাকে কিভাবে আমরা পুঞ্জীবিত করব এবং ক্ষমতায় কত দ্রুত আসবো, এর জন্য আমরা বাংলাদেশের দিকে চিন্তা না করে, বাংলাদেশমুখী আমরা চিন্তা না করে আমরা ক্ষমতামুখী হয়ে গেছি। ক্ষমতামুখী হয়ে যাওয়ার কারণে যারা আপনার দুর্নীতিবাজ ছিল তাদের মধ্যে একটা শক্ত অ্যালায়েন হয়ে গেছে। অ্যালাইন হয়ে যাওয়ার কারণে ওরা কিন্তু সুযোগ সুবিধাগুলি নিয়ে ওরা ওদের মতো কিন্তু আপনার কাজ করে, ওরা ওদের মতো স্বার্থ হাসিল করে, ওরা ওদের মতো যার যার ব্যবস্থা করে নিচ্ছে। এর দায় সকলের, এর দায় কোনো একক ব্যক্তির না, এর দায় ইন্টারিম গভর্নমেন্টের না, এর দায় সকল রাজনৈতিক দলের, এর দায় সকল জনগণের। রাইট? দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।